প্রথমেই আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে socialsecurity.wb.gov.in। এটা লিখে আপনি যখনই সার্চ করবেন তখনই কিন্তু আপনার স্ক্রিনে খুলে যাবে একটি ওয়েবসাইট। সেখানে আপনাকে প্রথম যে অপশান দেখবেন citizen/family login, সেই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। সেখানে নিচে দেখুন অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন, আপনার সামনে এই পেজটা খুলে যাবে। এখানে আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে। আমি আমার জেলা নির্বাচন করলাম, তারপর আমার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দিলাম। তারপর নিচে একটা সিকিউরিটি ক্যাপচা রয়েছে, এখানে আপনাকে একটা যোগফল দেওয়া হবে, যোগ করতে দেওয়া হবে। আপনাকে সেই যোগফলটা বের করে লিখতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি করতে হবে। এরপরে আপনাকে আপনার ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই এবং কন্টিনিউ করতে হবে এবং তারপর কিন্তু আপনার সামনে খুলে যাবে আপনার ফর্মের প্রথম পেজটা। এখানে কিন্তু আপনাকে প্রথমেই আপনার পরিবারের প্রধানের বিবরণ দিতে হবে। প্রথমেই দেখুন লেখা আছে HOF নেম, অর্থাৎ পরিবারের প্রধানের নাম। আপনি কিন্তু এখানে প্রথমেই আধার কার্ড অনুযায়ী আপনার পরিবারের যিনি প্রধান তার নাম দেবেন। এরপরে পাশে দিতে হবে ডেট অফ বার্থ। সেখানে দেখুন মাস, দিন, বছর ফরম্যাটে আপনাকে লিখতে হবে। আপনি এখানে লিখতেও পারেন, কিংবা আপনি ক্যালেন্ডার যে অপশানটা দেওয়া রয়েছে সেখানে গিয়েও আপনি কিন্তু ম্যানুয়ালি চুজ করে নিতে পারেন আপনার পরিবারের প্রধানের জন্ম তারিখ। এরপরে আপনাকে নিচে দেখুন দেওয়া আছে জেন্ডার। আপনাকে আপনার পরিবারের প্রধানের জেন্ডার চুজ করতে হবে। তারপরে ক্যাটাগরি চুজ করতে হবে, অর্থাৎ আপনারা কি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি। জেনারেল হলে এখানে আপনাকে চুজ করতে হবে আনরিজার্ভড ক্যাটাগরি, আর যদি আপনি এসসি এসটি কিংবা ওবিসি হন সেই জন্য আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনি সেখানেও ক্লিক করে আপনার ক্যাটাগরি আপনি চুজ করে নিতে পারেন। এরপরে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে পরিবারের প্রধানের, কিন্তু সেটা আপনি এখানে দিলেন। তারপর আপনাকে দিতে হবে পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা, হেড অফ দ্য ফ্যামিলিকে সহ আপনার পরিবারের যদি 2 জন হয়, 3 জন হয়, 7 জন হয়, 8 জন হয়, সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে আমার পরিবারের যতজন সদস্য সংখ্যা সেটা আমি এখানে দিলাম। এরপর দেওয়া রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান তিনি কি প্রতিবন্ধী। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে। তার তলায় আপনাকে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। আপনি কত শতাংশ প্রতিবন্ধী সেটা উল্লেখ করতে হবে এবং আপনার প্রতিবন্ধকতার যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে, সেই ছবিটা। আর যদি আপনি প্রতিবন্ধী না হন তাহলে কিন্তু নাতে ক্লিক করলেই হয়ে যাবে। এরপর আপনাকে আধার কার্ডের বিবরণ দিতে হবে, আধার নাম্বার। এছাড়াও আপনাকে আধার কার্ডের ছবি কিন্তু আপলোড করতে হবে। এরপরে রয়েছে ঠিকানা দেওয়ার জায়গা। আপনি এখানে প্রথমেই আধার কার্ড অনুসারে আপনার স্থায়ী ঠিকানাটা লিখবেন, পুরোটা লিখবেন। তারপরে কিন্তু আপনি চলে যাবেন তার পরবর্তী যে সেকশান আছে সেখানে। এখানে দেখুন ডিস্ট্রিক্টটা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। তারপরে দেওয়া রয়েছে এরিয়া টাইপ। এখানে 2 ধরনের এরিয়া টাইপ আপনাকে দেওয়া হবে। এক, আপনি কি রুরালে থাকেন অর্থাৎ গ্রামাঞ্চল, নাকি আরবান এরিয়া শহরাঞ্চল। এখানে যেহেতু রুরাল আমি রুরালটা দিলাম। এরপর আমি পিনকোডটা দিলাম, তারপরে পোস্ট অফিস দিলাম, তারপরে পুলিশ স্টেশন দিলাম। তারপরে দেখুন দেওয়া রয়েছে ব্লক অথবা এমসি নেম। যদি আপনার গ্রামাঞ্চল হয় অর্থাৎ রুরাল হয় তাহলে কিন্তু ব্লকের নাম লিখতে হবে। যদি আপনার শহরাঞ্চল হয় অর্থাৎ আরবান হয় তাহলে কিন্তু এমসি নেম লিখতে হবে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নেম। আমি এখানে ব্লকের নাম দিলাম। তার পাশে রয়েছে জিপি অথবা ওয়ার্ড নেম। যদি আপনার রুরাল এরিয়া হয় তাহলে গ্রাম পঞ্চায়েত জিপি, আর যদি আপনার আরবান এরিয়া হয় তাহলে কিন্তু ওয়ার্ড নেম। এখানে আমি জিপি নেম দিলাম। তারপরে দেখুন দেওয়া রয়েছে ভোটার কার্ড ডিটেলস। এখানে কিন্তু আপনার পরিবারের প্রধানের যে ভোটার কার্ড নাম্বার সেটা দিতে হবে, আপনার বিধানসভার নাম দিতে হবে, আপনার পার্ট নাম্বার দিতে হবে এবং সব শেষে পরিবারের প্রধানের যে ভোটার কার্ডের ছবি সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপরে আপনি নেক্সট করলে আপনার সামনে চলে আসবে রেশন কার্ড দেওয়ার বিবরণের জায়গা। এখানে আপনাকে প্রথমেই দিতে হবে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ড আছে না নেই সেটার উত্তর। যদি থাকে তাহলে হ্যাঁ, এবং হ্যাঁ বললে আপনার কোন ধরনের রেশন কার্ড আছে, AAY, PHH, SPHH, নাকি RKSY1, নাকি RKSY2, নাকি নন সাবসিডাইজড। আমার ধারণা প্রথম যে 3টে অপশান সেটা কেন্দ্রীয় সরকারের এবং পরবর্তী 2টো অপশান রাজ্য সরকারের। এবং আপনি যে অপশানটাই দেবেন সেই অপশান অনুযায়ী আপনাকে রেশন কার্ড নাম্বারও দিতে হবে।
কিন্তু যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে কিন্তু আপনাকে না অপশানটা চুজ করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনাকে বাড়ি এবং জমির বিবরণ দিতে হবে। প্রথম প্রশ্নটাই হচ্ছে, আপনার বাড়িতে কি 3টে পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ তো হ্যাঁ, যদি না তো না। এরপরে আপনার পরিবার কি কোনো জমির মালিক, মানে আপনার পরিবারের কোনো সদস্যের নামে কি কোনো রকম জমি আছে? যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জমির দলিল অনুসারে কত শতকের মোট জমি সেটা কিন্তু হিসাব করে লিখতে হবে। আর যদি কোনো জমি না থাকে তাহলে না অপশানে ক্লিক করলেই হয়ে যাবে। এর পরের অপশান দেওয়া রয়েছে গাড়ি আছে কিনা আপনার, গাড়ি অর্থাৎ কোনো 4 চাকা আছে কিনা। সেক্ষেত্রে গাড়ি হতে পারে, জিপ হতে পারে, ট্র্যাক্টর হতে পারে। যদি থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, কতগুলো রয়েছে সেটা লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরগুলিও লিখতে হবে। যদি না থাকে তাহলে না অপশানটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। এর পরের যে অপশানটা দেওয়া রয়েছে সেটা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আছে না নেই। যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে না। এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে আপনাকে দিতে হবে কোন ধরনের ইন্স্যুরেন্স রয়েছে, সরকারি নাকি বেসরকারি। যদি বেসরকারি হয় এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো বিবরণ দিতে হবে না। যদি সরকারি হয় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে সরকারি স্কিমের নাম কি, স্বাস্থ্যসাথী নাকি অন্য কিছু। অন্য কিছু হলে কোনো বিবরণ দেওয়ার দরকার নেই। যদি স্বাস্থ্যসাথী হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ইউআরএন নাম্বারটা দিতে হবে। এক্ষেত্রে আমার পরিবারের যিনি প্রধান তার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, তাই আমি এটাকে না করলাম। এরপরে চলে গেলাম আয় অথবা পেশাগত বিবরণ দেওয়ার জন্য। এখানে প্রথম প্রশ্ন, আপনি কি আয়কর বা পেশাদার কর দেন? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় তো না। যেহেতু আমার পরিবার দেয় না তাহলে আমি না করলাম। এরপরে প্যান কার্ডের বিবরণ দিতে হবে, আপনার প্যান কার্ড আছে না নেই। আশা করছি সবারই প্যান কার্ড রয়েছে, তাই প্রথমে হ্যাঁ দিতে হবে এবং তারপরে কিন্তু প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। এরপরে কিন্তু আপনাকে দিতে হবে পরিবারের বার্ষিক ইনকাম। এরপরে আপনাকে পরিবারের প্রধানের যে নেচার অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ তিনি কি কাজ করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সেই অনুসারে আমি এখানে দিয়ে দিলাম যে আদার্স। তারপরে কিন্তু দিতে হবে যে তার শিক্ষাগত যোগ্যতা কত, সেটা কিন্তু এখানে দিতে হবে এবং সেটা হতে পারে আপনার 12 পাস, সেটা হতে পারে গ্র্যাজুয়েশন পাস, সেটা হতে পারে 10+। তো সেই অনুসারে আমি কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিলাম। তারপরে 3টে অপশান দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথমত আপনার পরিবারের কেউ কি বা আপনার পরিবারের প্রধান সাংবিধানিক কোনো পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, শহর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত স্থানীয় সংস্থার প্রাক্তন বা বর্তমান পদাধিকারী। যদি হয় তো হ্যাঁ, যদি না হয় তো না। আপনার পরিবারের প্রধান কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ তো হ্যাঁ, যদি না তো না। যদি আপনার পরিবারের প্রধান জিএসটির অধীনে নিবন্ধিত হয় তাহলে কিন্তু এক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করতে হবে এবং জিএসটি নাম্বার দিতে হবে। যদি না হয় তাহলে না এ সিলেক্ট করে কিন্তু এইখানের বিবরণ শেষ করতে হবে এবং তারপরে নেক্সট ক্লিক করতে হবে। এখানে এর পরে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু হচ্ছে আপনার পরিচয় দলিল। এখানে আপনার প্রথম প্রশ্ন রয়েছে সিএএ আবেদনের স্থিতি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে 3টে অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে। নট অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে আপনি কি এই সিএর অধীনে কোনো সময় আবেদন করেছিলেন। যদি কোনো সময় না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল। যদি আপনি কোনো সময় অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাইড লিখে রাখুন যে আপনি অ্যাপ্লাইড করেছিলেন। আর যদি আপনার অ্যাপ্লাই করে কাজ হয়ে গিয়ে থাকে, মানে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, আপনি ইন্ডিয়ান, তাহলে কিন্তু ইস্যুড অপশানটা ক্লিক করতে হবে। যেহেতু সিএএ হয়নি তাই আমি এখানে নট অ্যাপ্লিকেবলটা সিলেক্ট করলাম। এরপরে যে অপশান সেটা হচ্ছে এসআইআর 2026 ট্রাইব্যুনালে আপনার নাম উঠেছে কিনা। এখানেও 3টে অপশান। নট অ্যাপ্লিকেবল, এটা আপনি তখন চুজ করবেন যখন এসআইআর তালিকায় আপনার নাম প্রথমেই এসে গিয়েছিল কোনো সমস্যা ছাড়াই এবং আপনি ভোট দিতে পেরেছিলেন। যদি আপনার নাম ট্রাইব্যুনালে উঠে থাকে এবং আপনি পরবর্তীকালে সেই নাম সেখান থেকে ক্লিয়ার করিয়েছেন তাহলে কিন্তু এখানে নো অপশানটা ক্লিক করুন। আর যদি আপনার নাম ট্রাইব্যুনালে উঠে থাকে অর্থাৎ বিচারাধীন ছিল এবং আপনি আপনার ডকুমেন্ট ক্লিয়ার করতে পারেননি, ভোট দিতে পারেননি, তাহলে কিন্তু ইয়েস অপশানটা ক্লিক করুন। যেহেতু আমার পরিবারের প্রধান প্রথমেই তার নাম উঠে এসেছিল এবং তিনি ভোট দিয়েছেন ভালোভাবে, তাই আমি এখানে নট অ্যাপ্লিকেবলটা চুজ করলাম।
লাস্ট যে অপশান সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম। এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনার পরিবারের প্রধান কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায়, যদি পায় তাহলে ইয়েস করতে হবে এবং তিনি কোন প্রকল্পের টাকা পান সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি তিনি কি সেই প্রকল্পের টাকা পরবর্তীকালেও পেতে চাইছেন, যদি পেতে চান তাহলে ইয়েস, আর যদি না পেতে চান তাহলে নো। এরমভাবে তিনি যে কটা প্রকল্পের টাকা পাচ্ছেন এক এক করে যোগ করতে পারেন। কিন্তু যদি আপনার পরিবারের প্রধান কোনো সরকারি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নো সিলেক্ট করলেই হয়ে যাবে। এটা গেল আপনার পরিবারের প্রধানের বিবরণ। এটা হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে। এই অ্যাড মেম্বারে ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার পরিবারের যে দ্বিতীয় সদস্য, অর্থাৎ এখানে যদি এটা আপনার বাবার নাম আপনি ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু আপনার মায়ের নাম এবার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এরপরে যেমনটা বললাম আমি আমার পরিবারের দ্বিতীয় সদস্যের নামের জায়গাটা অ্যাড করছি। প্রথমেই দেখুন আমি নাম দিয়েছি আধার কার্ড অনুযায়ী, তারপরে পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক আমি সেটাই এখানে দিয়েছি, তারপরে তার জন্ম তারিখ, তারপর তার লিঙ্গ, তারপরে তিনি কোন ক্যাটাগরি, অর্থাৎ যেমনটা বললাম এসসি এসটি ওবিসি না জেনারেল, সেটা আমি দিয়েছি। এখানে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত সেটা আপনাকে দিতে হবে। এরপরে ডিসেবিলিটি স্ট্যাটাস অর্থাৎ প্রতিবন্ধকতার স্থিতিও কিন্তু দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের যে দ্বিতীয় সদস্য তারও একই রকমভাবে যদি প্রতিবন্ধী হয় তাহলে সেই প্রতিবন্ধী সার্টিফিকেটের নাম্বার, প্রতিবন্ধী কত শতাংশ প্রতিবন্ধকতা আছে সেটা দিতে হবে এবং সেই সার্টিফিকেটের ছবি আপলোড করতে হবে। যদি প্রতিবন্ধী না হয় তাহলে নায়ে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে দিতে হবে আধার কার্ডের নাম্বার। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনাকে আধার কার্ডের ছবিটাও আপলোড করতে হবে। আধার কার্ডের ছবি আপলোড করার পর আপনাকে কিন্তু ভোটার কার্ডের বিবরণ দিতে হবে, অর্থাৎ এপিক নাম্বার, কোন বিধানসভা, পার্ট নাম্বার কত, এবং একই রকমভাবে ভোটার কার্ডের ছবিটা আপলোড করতে হবে, করে নেক্সট ক্লিক করতে হবে। এখানে আপনাকে আর রেশন কার্ডের বিবরণ দিতে হচ্ছে না, যেহেতু আপনি পরিবারের প্রধানের রেশন কার্ড নেই বলেই দিয়েছেন। এক্ষেত্রে আপনাকে দিতে হবে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, যেহেতু নেই আমি না সিলেক্ট করেছি। ইয়েস হলে যেমনটা আগের বারেই দেখালাম যে সরকারি বেসরকারি সেটা আপনাকে ক্লিক করতে হবে, যদি না থাকে তো না। এরপরে আপনাকে দিতে হবে যে আপনার পরিবারের এই দ্বিতীয় সদস্য ইনকাম ট্যাক্স দেয় কি না, তার প্যান কার্ড থাকলে হ্যাঁ না, প্যান কার্ড যেহেতু সবারই আছে হ্যাঁ দিলাম, প্যান নাম্বার দিলাম, তারপরে তিনি কোন কাজের সাথে যুক্ত সেটা আমি দিলাম, যেহেতু তিনি কোনো কাজ করেন না তাই আনএমপ্লয়েড দিলাম, এবং পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতা দিলাম, তিনি 10th পাস। তারপরে যেমনটা বলেছিলাম যে এই পরিবারের দ্বিতীয় সদস্য সাংবিধানিক কোনো পদে নেই তাই না, কোনো সরকারি পেনশনভোগী নয় তাই না, তিনি জিএসটির অধীনে নথিভুক্ত নন বা নিবন্ধিত নন তাই না। তারপরে নেক্সট করলাম। এখানে কিন্তু প্রথমেই চাওয়া হয়েছে দুটো জিনিস, যেটা আমি বললাম সিএএ যেহেতু আমার পরিবারের তরফ থেকে আবেদন করা হয়নি তাই নট অ্যাপ্লিকেবল। তারপর এসআইআর, যেহেতু পরিবারের এই দ্বিতীয় সদস্য তিনি প্রথমবার অ্যাপ্লাই করার পর এসআইআরে প্রথম তালিকাতেই নাম চলে আসে এবং তিনি ভালোভাবে ভোট দেন তাই এখানেও নট অ্যাপ্লিকেবল। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অপশানে মহিলাদের ক্ষেত্রে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এটাই কিন্তু মেন জায়গা যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন কিনা। এবং দেখুন নিচে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনাকে অবশ্যই মহিলা হতে হবে এবং আপনার বয়স 25 থেকে 60-এর মধ্যে হতে হবে, এবং আপনাকে এখানে লিখতে হবে যে হ্যাঁ আমি আবেদন করছি। এই অপশানটা ক্লিক করার পর তার নিচে একটা অপশান দেওয়া রয়েছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এক্ষেত্রে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন বা কিংবা অনেকেই আছেন যিনি হয়তো যুব সাথীর প্রকল্প পেতে পারেন, টাকা পেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তাকে সেগুলো উল্লেখ করতে হবে নিচে। এবং যদি কিছু না পেয়ে থাকেন সেক্ষেত্রে নো সিলেক্ট করলেই হয়ে যাবে, এবং এক্ষেত্রে সেভ ড্রাফট করতে হবে এবং আপনাকে ওপরে গিয়ে একই রকমভাবে আপনার পরিবারের অন্য সদস্যের কিন্তু বিবরণও নথিভুক্ত করতে হবে একই রকমভাবে। এরপরে কিন্তু দেখুন আপনি এখানে কিন্তু আরও সদস্য আপনি যোগ করতে পারবেন, যেমনটা আমি নিজেরটাও করেছি। তারপরে একই রকমভাবে একই রকম পদ্ধতিতে যেরকমভাবে প্রথম দুটো আমি দেখালাম, আমি আর বেশি সময় নষ্ট করব না। আপনি এখানে নিজের বিবরণ একই রকমভাবে দেবেন এবং তারপরে যদি তিনি মহিলা হন তিনিও কি এর যোগ্য এবং তিনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করতে হবে। যদি শিশু হয় কিংবা ছেলে হয় তাহলে সেই ক্ষেত্রে জাস্ট নমিনাল কিছু বিবরণ দিতে হবে এবং তারপরে কিন্তু ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে যেতে হবে। সেখানে গিয়ে ডিক্লারেশন এবং কনসেন্টে ক্লিক করতে হবে, করে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশান করলেই আপনার কিন্তু
ফর্ম সাবমিট হয়ে যাবে এবং আপনার স্ক্রিনে একটি নাম্বার দেখাবে আপনার এই আবেদনের নাম্বার কত হলো, অর্থাৎ সেটা দিয়ে আপনি পরবর্তীকালে চেক করতে পারবেন যে আপনার আবেদনের স্থিতি কী রয়েছে। তো এটাই ছিল অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার প্রক্রিয়া। যদি এই প্রক্রিয়া আপনার ভালো লেগে থাকে, যদি সহজ মনে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবেন, অন্যদের জানতে সাহায্য করবেন এবং অবশ্যই যদি এরকমই আরও আপডেট পেতে চান তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।